গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। এখন বাজে 6:45 মতন। বাইরে কিন্তু বেশ অন্ধকার, তবে আকাশে কিন্তু সূর্যের আলো কিছুটা দেখা যাচ্ছে। এদিকে যেহেতু সেরকম বিল্ডিং নেই, সেই জন্য বেশ অন্ধকার লাগছে, শুধু গাছ আর নিচে কিন্তু এখনো লাইট জ্বলছে, তবে ভালোভাবে বোঝা যাচ্ছে না। ক্যামেরাতে বেশ আলো আলো লাগছে, আর নিচে যেহেতু লাইট জ্বালানো রয়েছে সেই জন্য বেশ দিনের আলো লাগছে, কিন্তু খালি চোখে বেশ অন্ধকার। 7টার পরে এই আলোটা আস্তে আস্তে ফোটে। চলুন সামনের দিক থেকে আপনাদের একটু দেখাই। ওই যে দূরে বিল্ডিং গুলো দেখুন, রোদের আলো ঠিকরে যেন পড়ছে ওখানটায়, ওইগুলোতে সূর্যের আলো ভালো মতন এসে গেছে। তবে আমাদের এই জায়গাটা আসেনি সেরকম ভাবে, যেহেতু চারিপাশটা গাছ রয়েছে প্রচুর পরিমাণে, আর সূর্যটা এক সাইড থেকে যেহেতু ওঠে, নিচে কিন্তু এখনো লাইট জ্বলছে। দেখেছেন, 7টা বাজলেই সব লাইটগুলো নিভবে। জানি না কতটা আপনাদের বোঝাতে পারছি, তবে খালি চোখে কিন্তু এই জায়গাটাকে বেশ অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন মাঝরাত। সকালে ঘুম থেকে উঠে টুকটাক বাসি কাজ ছেড়ে দিনের আলো একটু ফুটতেই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আর ওই দেখুন, গাছের উপরে উঠে পাহারায় রয়েছে দিনের আলো ঠিকঠাক ফুটেছে কিনা দেখার জন্য। দেখেছেন, বলতে না বলতেই কেমন আওয়াজ দিয়ে দিল। কত বড় দায়িত্ব তার উপর রয়েছে। আমি গ্রামের মেয়ে হলেও আজ গ্রামে গেলে কিন্তু মোরগের ডাক আমি শুনতে পাই না, তবে এখানে কিন্তু রীতিমতো মোরগের ডাকেই আমাদের ঘুম ভাঙে। এখানে প্রচুর মুরগি আর মোরগ রয়েছে, আমি এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি, আর চেষ্টাও করি সবসময় দেখাতে। আর সকালবেলায় মোরগের ডাক শুনতে বেশ ভালো লাগে। আমার তো লাগে, আপনাদের কেমন লাগে একটু জানাবেন তো। ওইদিক থেকে হেঁটে এদিকে আসতেই দেখছি বাবা আর ছেলে ছোঁয়াছুঁয়ি খেলা খেলছে। চলুন ওদের সঙ্গে একটু যোগ দিই। আর এই দেখুন, এই দুটো ডাক পাখি, এই পাখিগুলোকে দেখলে না আমার ছোট্টবেলার কথা বড্ড মনে পড়ে যায়। আমার জেঠুর বাড়ির সামনে ছোট্ট একটা ডোবা ছিল, আর সেই ডোবাতে না প্রচুর ডাক পাখি বাচ্চা করেছিল। বাবার কাছে বায়না করেছিলাম, বাবা দুটো ডাক পাখির বাচ্চা এনে দিও না। বাবা রাতের অন্ধকারে গিয়ে দুটো ডাক পাখির বাচ্চা এনে দিয়েছিল, পুরো মুরগির বাচ্চার মতো দেখতে। এত আনন্দ হচ্ছিল, কিন্তু পরেক্ষণে মায়ের মুখে ডাক পাখির বাচ্চা ফোটানোর গল্প শুনে বড্ড কষ্ট হয়েছিল। আবার বায়না, বাবা তুমি ছেড়েই দিয়ে এসো। আর এই ডাক পাখি দুটো নিচে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, এই আন্টির জন্য অপেক্ষা করছিল। আন্টি প্রত্যেক দিন মর্নিং ওয়াকে আসার সময় বাচ্চা দুটোর জন্য খাবার নিয়ে আসে, ওরা খায়। আর এই দেখুন, আমার ছানা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে পাখি ধরার জন্য। মর্নিং ওয়াক সেরে বাড়ি এসে স্নান সেরে ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্ট সারা। শুভ বললো একটু চা খাবে, তো ভাবলাম ওর জন্য যখন বানাচ্ছি আমার জন্য একটু মশলা টি বানিয়ে নিই। তারপরে এই আমটা কেটে নিলাম। আজকে রবিবার ঠিকই, কিন্তু বুঝতে পারছি না যে কি করব, ঘরে খাবো না বাইরে খাবো। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর আছে, ভাবছি বাইরে যাব, তবে বুঝতে পারছি না কখন যাব কোথায় যাব, সেরকম প্ল্যানও নেই। বাইরে যেতেও সেরকম ইচ্ছাও করছে না, তবে দেখি যদি সকালের লাঞ্চটা সেরে নিই বিকালের দিকে হয়তো একটুখানি বেরাবো। অবশেষে চলে আসলাম রান্নাঘরে। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, ভাবলাম এই রোদের মধ্যে কোথাও আর বেরাবো না, বিকালবেলা দেখা যাবে কোথায় যদি যাওয়া যায়, যদি ওয়েদারটা ভালো থাকে। প্রত্যেকদিন তো অন্যরকমভাবে রান্না করি, চটজলদি যেভাবে হোক প্রেশার কুকারে ডাল সিটি দিয়ে। আজকে ভাবছি রান্নাটাও একটু অন্যভাবে করব। ঘরে যখন রয়েছি একটু অন্য টেস্ট ট্রাই করে দেখি না কেমন লাগে। ডালটা প্রথমে আমি কড়াইতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, কড়াইতে জিরে ফোড়ন আর পেঁয়াজ ভাজা দিয়ে আজকে ডাল করব, প্রেশার কুকার ছাড়াই। আর সঙ্গে করব চিংড়ি মাছটা একটু ভাপা আর অন্য স্টাইলে, সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে আর সর্ষে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে আমি মেখে রেখে দিয়েছি। এবার প্রথমে ডালটা করে নিই, তারপরে না হয় চিংড়ি মাছটাকে ভাপে বসাবো। সবসময় তো একই রকম খাই, আজকে না হয় একটু অন্যরকমই চেষ্টা করলাম। তবে জানেন তো, আকাশে এত পরিমাণে রোদ দেখা যাচ্ছে, কনফার্ম আজকে বৃষ্টিটা হবেই, তবে জানি না কতক্ষণ এই রোদটা থাকবে। আর এই দেখুন, সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করা আর এই কড়াইতে আলাদা করে সিদ্ধ করার দেখলেও কিন্তু অনেক আলাদা লাগে, টেস্টটাও নিশ্চয়ই অনেকটা আলাদা। তাই ভাবলাম প্রত্যেকদিন তো ওইভাবে করি, আজকে একটু অন্যরকম টেস্ট করে দেখি না কেমন লাগে। আর এই দেখুন, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এদিকে ডালটা হতে থাকুক আর আমি এদিকে বিটটা ভেজে নিই। বিটটাও আজকে অন্যভাবে ভাজবো। এর আগে তো আমি সবসময় গ্রেটারে গ্রেট করে নিই, আজকে একটুখানি কুচিয়ে নেব, দেখি এটা টেস্ট কেমন লাগে। আমি কখনো কুচিয়ে খাইনি, বিটটা আমি অত ভালোবাসি না, যেহেতু একটু গ্রেটারে গ্রেট করে নিই, সেহেতু আমার ছানাটা বলে ওটা নাকি ওর লাল শাক, তো সেই জন্য খুব ভালো খায়। আজকে একটু অন্যভাবে করবো, ডালের সঙ্গে বেঁচে খাওয়ার জন্য। ডালের সঙ্গে কিছু না হলে না
ততটা একটা ভালো লাগে না। তো ডালের সঙ্গে এটা খাবে, এর সঙ্গে একটু আলু দিলে হয়তো ভালো হতো, তবে আজকে আর আলু দেবো না, এইভাবেই খাবো। যদি ভালো না লাগে তাহলে পুরো ভাজাটাই নষ্ট হবে। তো চলুন এটা বিটটা ভাজি, আর ততক্ষণে ডালটা হতে থাকুক। আর করব ওই চিংড়ি মাছ ভাপা বললাম। ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসার পরে আমরা সেরকম কোথাও ঘুরতে বেরাইনি, তার কারণ দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম আর বিকাল না হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই ওয়েদার চেঞ্জে এখানে প্রায় প্রত্যেকেরই না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, সর্দি কাশি সবার সঙ্গে আমাদেরও হয়েছিল। তো সেই জন্য কোথাও আর বেরানো হয়নি। এখন মোটামুটি সুস্থ আছি, তবে ওয়েদারটা কিন্তু একই রকম, দিনের বেলা প্রচণ্ড গরম আর রাত্রেবেলা বিকাল না হতেই বৃষ্টি নামছে। তো সেই জন্য আর যাওয়া হয় না। তবে আজকে যদি বৃষ্টিটা না নামে, আজকে একটু ইচ্ছা আছে যে বিকালবেলা একটু বেরাবো, তবে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর এই দেখুন বিট ভাজাটা আমি যেইভাবে বিট গ্রেট করে করি ঠিক একই প্রসেসেই এটা করলাম, শুধু ওখানে গ্রেট করিনি আর এখানে কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি রেডি করছি চিংড়ি মাছ ভাপাটা। চিংড়ি মাছটাকে তা অনেকক্ষণ আগে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সর্ষে, পোস্ত, নারকেল আর নুন হলুদ দিয়ে ভালো করে। আর এখানে এবার বাটিতে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে ম্যারিনেশন করা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে কিছুটা জল। আর এখানে এতটা সর্ষে তেল দিলাম তার কারণ যখন আমি চিংড়ি মাছটা ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু এক ফোঁটাও সর্ষে তেল আমি রাতে দিইনি। আর এতে এবার অ্যাড করবো বাটিটা ধুয়ে কিছুটা জল, তার কারণ এতে তো বাইরে থেকে আর কিছু দেওয়া হবে না, এই জলেই এই মশলা চিংড়ি সব সিদ্ধ হবে। আর এর উপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এতে না একটু ঝাল না হলে ভালো লাগে না, তবে পেস্টের সময় একটা লঙ্কা দিতেই পারতাম, তবে আমার ছানা খেতে পারতো না তাই দিইনি। এই জলটা বসিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এই স্ট্যান্ডটা, না হলে তলার তো লেগে যেতে পারে। আর অবশ্যই এই বাটিটার উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে, না হলে না বাটিটা যখন জল ফুটবে খুলে যেতে পারে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন আকাশের অবস্থাটা, বলছিলাম না প্রচণ্ড পরিমাণে রোদ, দেখেছেন আকাশের অবস্থাটা? ঠিক এরকমটাই হয় প্রত্যেকটা দিন বলবো না, দুদিন বাদে বাদেই, ছুটির দিন তো বিশেষ করে। এবার বলুন কী করে বাইরে বেরোই, তবে জানি না কখন বৃষ্টিটা নামবে। শুভ একটুখানি বেরিয়েছে দরকারে, চলুন দেখি আমার ছানা কী করে ঘরে। চলুন গিয়ে দেখি গিয়ে এবার আমার রান্নার অবস্থাটা। 20-25 মিনিট হয়ে গেছে, দেখেছেন জলটা শুকিয়ে কোথায় নেমে গেছে। আঁচটা আমি একদম ধিমে আঁচে দিয়ে গেছিলাম, রান্না কিন্তু আমার কমপ্লিট, তাই গ্যাসটা নিভিয়ে দিলাম। শুভ কিন্তু এখনো বাড়ি আসেনি, তাই ভাবলাম ও আস্তে আস্তে ফ্রিজে দুখানা কই মাছ রয়েছে, ওই দুটোকে আমার স্টাইলে চটজলদি তেল কই বানিয়ে নিই। আমি চটজলদি তেল কই এইভাবেই বানাই। কই মাছ যে আমি খেতে খুব ভালোবাসি তা কিন্তু নয়, তবে তেল কইটা আমি খুব ভালোবাসি, আর ওই জন্য চটজলদি এইভাবেই আমি তেল কইটা বানাই। চলুন তেল কইটা বানিয়ে রবিবারের মেনুটাকে আর একটু স্পেশাল করে দিই। আর এটা করতে বেশি ঝামেলা যেহেতু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তেল কই মাছ ভাজতেও বেশি টাইম লাগে না, শুধু এই মশলাটাকে কষানো নিয়ে ব্যাপার। পেঁয়াজটাকে আমি মিক্সারে পেস্ট করে নেবো আর টমেটোটাকে কুচিয়ে নেবো। টমেটোটাকে আমি পেস্ট করে দেবো না, সবসময় আমি কুচিয়েই দিই, চটজলদি হয়ে যায়। আর এই যে বীজগুলো যে আমি ফেলে দিচ্ছি এইভাবেই ফেলে দিই। আর এই দেখুন আমার রেডি তেল কইটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর টমেটো, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো, খুব কড়া করবো না, বেশি কড়া করলে তাহলে তেল কইয়ের মশলাটা মাছের ভিতরে সেরকমভাবে ঢোকে না। কোনো মতে উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছটা রান্না করে ফেলি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তবে মাছ অনুযায়ী পাত্রটা বড্ড ছোট হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক হয়ে যাবে। চটজলদিতে না এটা খুব কাজে দেয়। তবে দুঃখের বিষয় কি জানেন, এত পরিমাণে মেঘ করেছে, আজকেও বেরাতে পারবো না। কি জানি বিকালে কি হয়, বিকালে যদি মেঘ না করে তাহলে মেয়ে হয়তো সামনে একটু ঘুরে আসবো, বেচারাও বেরাতে পারে না। এই দেখুন তেল কই মাছ আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা কষতে থাকুক। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ফিশকারি একটা মশলা রয়েছে, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তবে দাঁড়ান, জল বড্ড শুকিয়ে গেছে, বাটিটা ধুয়ে একটু জল দিই। যেহেতু আমি মশলা কষানোর সময় তেলটা একটু কম দিয়েছি, সেজন্য জলটা আমাকে দিতে হবে, নাহলে মশলাটা কষবে না, তলা লেগে যাবে। এবার এটাকে আমি ঢেকে দেবো। মশলাটা একটু কষে আসলে তারপরে আমি দেবো কুচানো টমেটো। দেখেছেন মশলাটা কি সুন্দর কষে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর এই টাইমটাতে দেবো আমি সর্ষের তেল। মশলাটা যখন আমি কষাচ্ছিলাম বেশ কষানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর এখন আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেলটা।
এতে তেলটাও আমি দেখেছি অনেকটা কম লাগে, আমার এটা মনে হয়। আর মশলাটাও বেশ সুন্দর কষে যায়। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ফোটানো গরম জলটা। গরম জলটা যেহেতু ফোটানো, 5-7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। যখন মশলাটা কষাচ্ছিলাম তখন বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। ইচ্ছা করছিল আপনাদেরকে একটু দেখাই, কিন্তু সেই উপায়টা ছিল না। তার কারণ জানালাটা খুললেই না প্রচুর পরিমাণে জল ভেতরে চলে আসে। তবে বৃষ্টিটা এখন একটু কমেছে। মাছটা দিয়ে একটু ঢেকে নিই, তারপরে দেখাচ্ছি বাইরের অবস্থাটা আপনাদেরকে। এই দেখুন, দেখেছেন আকাশে মেঘ এখনো কিন্তু ভরা। তবে বৃষ্টিটা যে একদম থেমে গেছে তা কিন্তু নয়, ঝিরঝির করে হচ্ছে। আর আকাশটা দেখুন। তবে আমার রান্না প্রায় কমপ্লিট। মাছটাকে একটু উল্টে দেবো। আর শুভ যেহেতু এসে গেছে, চলুন লাঞ্চটা সেরে নিই। পরে না হয় আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো গল্প করতে। শুভ বিকেল বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। এখন বাজে বিকেল 4:30, 4:45 মতন। আকাশে এক ফোঁটা বৃষ্টি নেই, তবে মেঘ কিন্তু আকাশে রয়েছে। আর এই দেখুন, এই সেই প্রজেক্টটা যেটা স্কুলের প্রজেক্ট রিকে শুভ বানিয়েছিল। এটা অ্যাকচুয়ালি প্যারেন্টসদের জন্য ছিল প্রজেক্টটা। শুভ বানিয়েছিল আর রিক সেখানে সেকেন্ড হয়েছিল। যেহেতু স্কুলে খোলা জায়গায় ছিল, বাচ্চারা ধরে ভাঙাভাঙি শুরু করে দিয়েছিল। তো আমি শুভকে বলেছিলাম যে সুন্দর করে এটা লাগিয়ে দিই, আমি সুন্দর করে একটু ভিডিও করে রাখবো। তবে প্রজেক্টটা এতটাই বড়, আমার বাড়িতে না রাখার জায়গা নেই, আমার ঘরটা বড্ড ছোট। তো শুভ বললো নেক্সট টাইম ভালো করে ভিডিও করো। বাবা আর ছেলে নিচে চলে গেছে, অনেকক্ষণ ঘরে ছিল, কতক্ষণই বা থাকবে। তো ওরা নিচে চলে গেছে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি নেই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন আমার লঙ্কা গাছটা না বড় হয়ে গেছে। যতবারই তুলতে যাই একটা দুটো লঙ্কা গাছটাতে পেয়েই যাই, তাই আর গাছটা তোলা হয় না। আর এই দেখুন বাবা আর ছেলে অনেকক্ষণ থেকে নিচে এসছে আর আমাকে ডাকছিল। তো ভাবলাম চাই নিচে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেছেন মুরগি আর তার ছানা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তার এখন পাতার রং আর ছানার রং মিলেমিশে পুরো একাকার। এখানটায় না প্রচুর পরিমাণে পাতা পড়ে থাকে এই বাগানটাতে। কেন পরিষ্কার করে না জানি না, হয়তো এই মুরগিগুলোর জন্যই। তার কারণ যত রাজ্যের মুরগি মোরগ এই গাছগুলোতেই বাসা বেঁধে থাকে। ভোরবেলার থেকে এখান থেকে ডাকা শুরু হয় আর সন্ধে হতেই না সবাই এখানটাতে ফিরে আসে। সেই জন্যই হয়তো এই পাতাগুলো সরায় না। তবে পাতাগুলো সরালে কত যে মুরগির ডিম পাওয়া যাবে তার ঠিক নেই। তার কারণ দুদিন বাদেই আমি দেখি মুরগিগুলো বাচ্চাকে নিয়ে ঘোরে। আর ওই দেখুন ছেলের আবদার শোনার জন্য বাবা লেগে গেছে মুরগির বাচ্চা ধরতে। তারপরে আমার মা আমাকে যেমন বুঝিয়েছিল, আমি ওকে ঠিক সেইভাবে বুঝিয়েছি যে তোমার মায়ের কাছ থেকে তোমাকে সরিয়ে নিলে তোমার কেমন লাগবে। আমার ছানা কিন্তু বুঝে গেছিল। মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, তবে ও বুঝেছিল। আর এই দেখুন ছানাগুলো কেমন ছুটে বেড়াচ্ছে। আর জানেন তো পুরো সৈন্যদল নিয়ে সবাই চলে এসেছিল। ওই দেখুন মোরগ, দেখেছেন সজাগ পাহারায় রয়েছে, কে ডিস্টার্ব করছে আমাদেরকে। গায়ে মাংস নেই কিন্তু বড্ড তেজালো, দেখেছেন। দাঁড়ান আরো কিছু সৈন্যদলকে আপনাদের দেখাই। পুরো সৈন্যদল নিয়ে হাজির, দেখেছেন। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে এসছে তো এদেরও ঘরে ফেরার টাইম হয়েছে। তবে আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, চলুন সামনে থেকে একটু ঘুরে আসি। ওয়েদারটা এত সুন্দর, হাঁটতে হাঁটতে আমরা পুরো চলে এসেছি পোতংপাসি টাউন স্কোয়ারের পাশে। এই জায়গাটা আপনাদের মনে আছে, বলছিলাম না কাজ চলছিল, পুরো জায়গাটা ঘিরে খুলে দিয়েছে। কি সুন্দর একটা টাউন স্কোয়ার বানিয়েছে, এত সুন্দর, পুরো জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে। আপনাদের একটু সামনে থেকে দেখাই। দেখুন কি বড় একটা হল বানিয়েছে। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। বিকালবেলা না সবাই খেলা করে, ছোট বড় সবাই খেলা করে। সকালে যোগা হয়, সন্ধ্যের দিকেও দেখি যোগা হয়। অনেক বয়স্করা এখানটায় আসে, এক্সারসাইজ করায়, ডান্স ক্লাস হয়, বেশ সুন্দর। আর দেখুন ছানারাও কি সুন্দর সাইকেল চালাচ্ছে, বেশ সুন্দর বানিয়েছে জায়গাটা। আর আজকের ওয়েদারটা তো সত্যিই খুব সুন্দর, বড্ড ভালো লাগছে। আর তাছাড়া বিকালের দিকে তো খুব সুন্দর ওয়েদার থাকেই, রেট থাকে না। তবে এখানটায় আর কি করবো বলুন, এখানটায় বসে চলুন সামনে একটু স্পয়েস মল থেকে ঘুরে আসি। তবে ব্লগটা যেই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।